শহরের অন্ধকার গলিগুলো কিন্তু কখনো কথা বলে না, মানে তারা শুধু নিঃশব্দে সাক্ষী থাকে। একদম, শতাব্দীর পর শতাব্দী ধরে শুধু দেখে যায়। ঠিক আজ রাতের এই অবিশ্রান্ত বৃষ্টির শব্দ আর ধরুন কলকাতার ওই পুরনো শ্যাওলা ধরা দেওয়ালগুলোর দিকে তাকালে একটা অদ্ভুত অনুভূতি হয়। এই শহর তো শুধু রেনেসাঁস বা সংস্কৃতি নয়। না, একেবারেই নয়। এর একটা খুব অন্ধকার শীতল দিকও আছে। সেটাই, গঙ্গার নোনা জল বা ট্রামের টুংটাং শব্দের আড়ালে এমন কিছু নিঃশব্দ অপরাধের ইতিহাস লুকিয়ে আছে, যা মানে যে কোনো থ্রিলার বা কল্পকাহিনীকেও হার মানায়। আমাদের সামনে আজ একটা বিশাল স্তূপ, যেখানে রয়েছে লালবাজারের আর্কাইভ থেকে তুলে আনা বেশ কিছু ডিক্লাসিফাইড ফাইল। হ্যাঁ, আর তার সাথে ওই পুরনো ফরেন্সিক জার্নাল, ডায়েরির পাতা আর দশকের পুরনো সংবাদপত্রের বিবর্ণ কাটিং। একদম। তো আমাদের আজকের এই গভীর অনুসন্ধানে উদ্দেশ্য শুধু কে কাকে কখন খুন করেছে তার একটা তালিকা পড়া নয়। আমরা এই পুরনো কাগজের ভেতর দিয়ে মানুষের মনের সবচেয়ে অন্ধকার, শীতল আর অচেনা জায়গাগুলোতে পৌঁছানোর চেষ্টা করব। আর সেই জায়গাটাতেই কিন্তু এই সোর্স মেটেরিয়ালগুলোর আসল গুরুত্ব লুকিয়ে আছে। মানে যখন আমরা অপরাধ বিজ্ঞানের ইতিহাস ঘাঁটি, তখন শুধুমাত্র অপরাধের ঘটনাটা মূল বিষয় থাকে না। সবচেয়ে আকর্ষণীয় আর একই সাথে ভয়ঙ্কর দিকটা হলো কেন এবং কিভাবে। এই পুরনো ফাইলগুলো আমাদের দেখায় যে লোভ, বিশ্বাসঘাতকতা আর অপরাধী মনস্তত্ত্ব ঠিক কিভাবে শেকড় গাড়ে। আর কিভাবে সময়ের সাথে সাথে ফরেন্সিক বিজ্ঞান সেই অন্ধকার থেকে সত্যকে টেনে বের করে আনে, তাই না? ঠিক তাই। আজ আমরা যে 5টি ঘটনা নিয়ে আলোচনা করব, তার ঐতিহাসিক আর মনস্তাত্ত্বিক গুরুত্ব অপরিসীম। এগুলো কোনো সাধারণ হঠাৎ রাগের বশে হয়ে যাওয়া অপরাধ নয়। বুঝতে পারছি। প্রতিটি ঘটনায় মানুষের মস্তিষ্কের জটিল সমীকরণ আর চরম শীতল হিসাব নিকাশের এক একটি ভয়ঙ্কর দলিল। তাহলে চলুন আমরা সময়ের কাঁটাটা একেবারে 8 দশক পিছিয়ে দিই। 1933 সাল। নভেম্বর মাসের এক বিকেল। হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মে তখন সাগরের ঢেউয়ের মতো মানুষের ভিড়। হ্যাঁ, ওই চিরপরিচিত হাওড়া স্টেশনের ভিড়। ঠিক সেই ভিড়ের মাঝে দাঁড়িয়েছিলেন পাকুর রাজবাড়ির ছোট কুমার অমরেন্দ্র পাণ্ডে। হঠাৎ কেউ একজন ভিড় ঠেলে যাওয়ার সময় তাকে আলতো করে ধাক্কা দিয়ে যায়। শুধু একটা ধাক্কা? হ্যাঁ, অমরেন্দ্র শুধু অনুভব করেছিলেন তার ডান হাতে সামান্য একটা পিন ফোটার মতো যন্ত্রণা, আর কিচ্ছু না। কিন্তু ভাবলে শিউরে উঠতে হয় যে ওই সামান্য পিন ফোটার আড়ালে কতটা ভয়ঙ্কর একটা বৈজ্ঞানিক ষড়যন্ত্র লুকিয়েছিল। নথিপত্র বলছে ৩রা ডিসেম্বর তিনি কোমায় চলে যান। ওরে বাবা! আর তার রক্তে প্লেগ ব্যাকটেরিয়া পাওয়া যায়। কিন্তু আমার প্রশ্ন হলো, 1933 সালে দাঁড়িয়ে তখন তো আজকের মতো উন্নত ল্যাবরেটরি বা ইন্টারনেট ছিল না যে কেউ চাইলেই বায়োওয়েপেন সম্পর্কে জেনে যাবে। একদমই না। ভিড়ের মধ্যে এই পদ্ধতিটি যেন একটা আণুবীক্ষণিক আকারের অদৃশ্য বুলেট ছোড়ার মতো। এই জীবাণু ঘাতক এলো কোথা থেকে? আপনার এই অদৃশ্য বুলেট উপমাটা একেবারে নিখুঁত। এই জায়গাটাতেই এই ঘটনার ফরেন্সিক আর ঐতিহাসিক অভিনবত্ব লুকিয়ে আছে। অমরেন্দ্রর দাদা বিনয়েন্দ্র পাণ্ডে স্রেফ সম্পত্তির লোভে এই খুনের জাল বুনেছিলেন। নিজের দাদা? হ্যাঁ, কিন্তু তিনি নিজে কোনো অস্ত্র হাতে তুলে নেননি। তিনি বেছে নিয়েছিলেন ইয়ারসিনিয়া পেস্টিস বা ইঁদুর মারার প্লেগ জীবাণু। ফাইল থেকে জানা যায় এই জীবাণু সংগ্রহ করা হয়েছিল বম্বের হাপকেন ইনস্টিটিউট থেকে। বম্বে থেকে? হ্যাঁ, এক দুর্নীতিগ্রস্ত চিকিৎসকের সাহায্যে সেই জীবাণু কালচার করে সেটিকে বাঁচিয়ে রেখে হাওড়া স্টেশনের মতো একটা জনবহুল জায়গায় ইনজেকশনের মাধ্যমে নিখুঁতভাবে প্রয়োগ করা হয়েছিল। অবিশ্বাস্য। আধুনিক অপরাধ বিজ্ঞানের ইতিহাসে একেই সম্ভবত প্রথম অত্যন্ত সুপরিকল্পিত বায়োটেরোরিজম বা জীবাণু সন্ত্রাস হিসাবে গণ্য করা হয়। কিন্তু একটা ব্যাকটেরিয়াকে ল্যাব থেকে বের করে জ্যান্ত অবস্থায় সিরিঞ্জে ভরে আরেকজনের শরীরে পুশ করা, এটা তো সাংঘাতিক একটা লজিস্টিক্যাল দুঃস্বপ্ন। ঠিক। এর জন্য তো চরম মাত্রার একটা ঠান্ডা মাথার পরিকল্পনা বা যাকে বলে কোল্ড ক্যালকুলেশন দরকার। একদম ঠিক ধরেছেন। আবেগতাড়িত হয়ে রাগের মাথায় কাউকে খুন করা এক জিনিস, সেখানে শরীরে অ্যাড্রেনালিন কাজ করে, মানুষ ভুল করে। ইম্পালসিভ কাজ আর কি। ঠিক, কিন্তু ল্যাবরেটরি থেকে জীবাণু চুরি করা, সেটার ইনকুবেশন পিরিয়ড সম্পর্কে পড়াশোনা করা, আর হাওড়া স্টেশনে একজন আততায়ীকে দিয়ে সেই কাজটা নিখুঁতভাবে করানো,
এটা একটা চরম শীতল মস্তিষ্কের কাজ। সত্যিই তাই। আর ফরেনসিক দিক থেকে চিন্তা করলে 1933 সালে একজন মানুষের রক্ত থেকে সেই প্লেগের স্ট্রেন আলাদা করে শনাক্ত করাও ছিল তৎকালীন চিকিৎসা বিজ্ঞানের এক যুগান্তকারী সাফল্য। পুলিশ আর ডাক্তাররা শুধু যে মৃত্যুর কারণ উদ্ঘাটন করেছিলেন তা নয়, তারা একটা নতুন দিক খুলে দিয়েছিলেন। হ্যাঁ, তারা প্রমাণ করেছিলেন যে বিজ্ঞানকে যেমন হত্যার অস্ত্র করা যায়, তেমনি বিজ্ঞান দিয়েই সেই হত্যা রহস্যের জটও খোলা যায়। দারুণ ব্যাপার। বিজ্ঞানকে কিভাবে একটা নিঃশব্দ ঘাতকে পরিণত করা হয়েছিল তার এক চূড়ান্ত উদাহরণ এটা। কিন্তু একটা প্রশ্ন জাগে। বলুন। মানে কি হয় যখন অপরাধ কোনো অদৃশ্য নিঃশব্দ জীবাণুর বদলে অত্যন্ত পাশবিক, বিশৃঙ্খল আর শারীরিক বিভৎসতায় নেমে আসে? আমরা যদি সেই বিজ্ঞানভিত্তিক নিখুঁত খুন থেকে সরে এসে 1954 সালের জানুয়ারির এক কুয়াশা ভেজা ভোরে তাকাই, তাহলে অপরাধের রূপটা সম্পূর্ণ বদলে যেতে দেখি। হ্যাঁ, এই কেসটা একেবারে আলাদা মাত্রার একটা বিভৎসতা। জায়গাটা কিউড়াতলা শ্মশান। এক মেথর রাস্তার পাশে 3টে খবরের কাগজে মোড়া প্যাকেট দেখতে পান। খুলতেই বেরিয়ে আসে মানুষের কাটা আঙুল। ভাবলেই গা গুলিয়ে ওঠে। আর এর কয়েক ঘন্টা পরেই কালীঘাট পার্কে আরও 4টে প্যাকেট উদ্ধার হয়। হ্যাঁ, আর সেই প্যাকেটগুলোর ভেতরের দৃশ্য ছিল আরও মর্মান্তিক। সেখানে এক মহিলার ছিন্ন ভিন্ন দেহ পাওয়া যায়। মাথা নেই, চোখ উপড়ানো, আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো কি, মুখমণ্ডলের চামড়া সম্পূর্ণভাবে ছিলে ফেলা হয়েছিল, যাতে তাকে কোনোভাবেই শনাক্ত করা না যায়। সাথে ছিল একটি পূর্ণবয়স্ক ভ্রূণ। ওরে বাবা, এই বিভৎসতা হজম করা সত্যি খুব কঠিন। পুলিশের রিপোর্টে দেখা যাচ্ছে খুনি ছিল তারই স্বামী বীরেন দত্ত। হ্যাঁ, বীরেন দত্ত। অন্তঃসত্ত্বা স্ত্রীকে সে খুন করেছিল। কিন্তু যে বিষয়টা আমাকে সবচেয়ে বেশি অবাক করে তা হলো খুনের পরের মনস্তত্ত্বটা। ওই আলমারির বিষয়টা। হ্যাঁ, নিজেরই শোয়ার ঘরের আলমারিতে স্ত্রীর কাটা দেহ 2 রাত আটকে রেখেছিল সে। আমার মাথায় এটা কিছুতেই ঢুকছে না। একজন মানুষ কিভাবে নিজের স্ত্রীর ছিন্ন ভিন্ন দেহ ঘরের আলমারিতে রেখে সেই একই ঘরে বসে স্বাভাবিকভাবে চা খেতে পারে বা ঘুমাতে পারে? এটাকে মনস্তত্ত্বের ভাষায় বলা হয় এক্সট্রিম কগনিটিভ ডিসোনেন্স, মানে নিজেকে পারিপার্শ্বিক বাস্তবতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলার ক্ষমতা। একটু বুঝিয়ে বলবেন বিষয়টা? নিশ্চয়ই। বীরেন দত্তের মস্তিষ্কে তখন একটাই আদিম প্রবৃত্তি কাজ করছিল, যে কোনো মূল্যে নিজেকে বাঁচানো। অপরাধবোধের চেয়ে আত্মরক্ষার তাগিদ সেখানে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছিল। মানে সে তখন আর যুক্তি দিয়ে ভাবছে না। একদম। সে তার স্ত্রীকে আর একজন মানুষ বা নিজের সন্তান সম্ভব স্ত্রী হিসাবে দেখছিল না। সে দেখছিল তার বেঁচে থাকার পথের একটা বাধা হিসাবে, একটা অবজেক্ট হিসাবে। ভয়ঙ্কর। তাই মৃতদেহ এমনভাবে বিকৃত করেছিল যাতে তার পরিচয় চিরতরে মুছে যায়। কিন্তু এই ঘটনাটি শুধুমাত্র অপরাধীর পাশবিকতার জন্যই নয়, বরং ফরেনসিক বিজ্ঞানের এক অভাবনীয় পদক্ষেপের জন্য ইতিহাসে জায়গা করে নিয়েছে। এই জায়গাতেই আমি পুরনো ফরেনসিক জার্নালটার কথা টানতে চাই। চামড়া ছিলে ফেলা একটা মুখের তো কোনো পরিচয় থাকে না। না, থাকা তো সম্ভব নয়। সোর্স বলছে কলকাতা পুলিশ তখন প্লাস্টিক সার্জারি ব্যবহার করেছিল। কিন্তু কিভাবে একটা মৃত চামড়াহীন মুখের উপর কিভাবে প্লাস্টিক সার্জারি সম্ভব? এটা ছিল 1954 সালের ভারতের প্রেক্ষাপটে একটা বৈপ্লবিক পদক্ষেপ। মানে সাধারণ প্লাস্টিক সার্জারি তো জীবিত মানুষের টিস্যু বা স্কিন গ্রাফটিংয়ের জন্য হয়। হ্যাঁ, কসমেটিক কারণে বা পোড়া ঘায়ের জন্য। ঠিক। কিন্তু এখানে কলকাতা পুলিশ একজন প্লাস্টিক সার্জনের সাহায্যে সেই বিভৎস আর চামড়াহীন মাথার খুলির উপর কৃত্রিমভাবে টিস্যুর গভীরতা মেপে পেশি আর চামড়ার আদল পুনর্গঠন করে। মানে মুখের একটা 3D মডেল তৈরি করেছিল। অনেকটা সেরকমই, অনেকটা কঙ্কালের ওপর মাটি লেপে ভাস্কর্য তৈরির মতো, কিন্তু এখানে নিখুঁত বৈজ্ঞানিক পরিমাপ আর অ্যানাটমির হিসেব ছিল। এরপর সেই পুনর্গঠিত মুখের ছবি সংবাদপত্রে ছাপানো হয়। সিরিয়াসলি? 1954 সালে? হ্যাঁ, আর এই একটি পদ্ধতি পুরো তদন্তের মোড় ঘুরিয়ে দিয়েছিল। অপরাধী ভেবেছিল সে পরিচয় লোপাট করে দিয়েছে, কিন্তু আধুনিক ফরেনসিক প্রমাণ করে দিল যে মানুষের প্রযুক্তি আর বুদ্ধিমত্তার কাছে সেই পাশবিকতা শেষ পর্যন্ত হার মানতে বাধ্য। অবিশ্বাস্য। মানে আলমারিতে সাময়িকভাবে লাশ লুকিয়ে রাখার এই মানসিকতা থেকে আমরা এবার এমন একটা ঘটনায় যাব যেখানে অপরাধীর লাশ লুকিয়ে রাখার জন্য তার নিজের ঘরের কাঠামোটাকেই চিরস্থায়ী সমাধিক্ষেত্র হিসেবে বেছে নিয়েছিল। হ্যাঁ,
বিডন স্ট্রিটের ঘটনা। এটা পড়ার সময় আমার বারবার এডগার অ্যালান পোর সেই বিখ্যাত গল্প দ্য কাস্ক অফ অ্যামন্টেলাডোর কথা মনে পড়ছিল, যেখানে জ্যান্ত মানুষকে ইটের দেওয়ালে গেঁথে দেওয়া হয়। আমরা কথা বলছি 1994-এর 2C বিডন স্ট্রিটের ঘটনা নিয়ে। বিডন স্ট্রিটের সেই পুরনো তিনতলা বাড়ির ঘটনাটি মনস্তাত্ত্বিক দিক থেকে অত্যন্ত জটিল, কারণ এখানে অপরাধী কিন্তু বাইরের জগতের কেউ নয়, সে কোনো সাধারণ মানুষও নয়। তাহলে কে সে? সে হলো খোদ আইনের একজন রক্ষক, কলকাতা পুলিশের একজন কনস্টেবল, যার নাম আলোকনাথ। সে নিজের দাদাকে খুন করে, আর শুধু খুন করেই ক্ষান্ত হয়নি, মৃতদেহটি বাড়ির তিনতলার ঘরের দেওয়ালে ইটের আড়ালে গেঁথে দেয়। মানে একেবারে দেওয়ালের ভেতর? হ্যাঁ, তারপর দেওয়ালের ওই অংশে অতিরিক্ত চকচকে সাদা রং করে দেয়, আর সবার কাছে দাবি করে যে দাদা বারাসাতে গেছে। কিন্তু আমি এই জায়গাতেই আটকে যাচ্ছি। একজন পুলিশ কনস্টেবল তো নিজে প্রচুর ক্রাইম সিন দেখে। হ্যাঁ, তার তো জানার কথা। সে খুব ভালো করেই জানে যে মৃতদেহ পচতে শুরু করলে কি হয়। নিজের ভাইয়ের লাশ ইটের দেওয়ালে গেঁথে দিয়ে সেই একই ঘরে একজন মানুষ মাসের পর মাস কিভাবে নিশ্চিন্তে থাকতে পারে? পচনশীল দেহের গ্যাস, তরল আর দুর্গন্ধ তো ইটের দেওয়াল বা সাধারণ রঙের প্রলেপ ভেদ করবেই। পুলিশের কি এই সাধারণ বিজ্ঞান জ্ঞানটুকুও ছিল না? এখানেই আসে হুব্রিস বা চরম মাত্রার অতি আত্মবিশ্বাসের তত্ত্ব। মানে যখন আইনের রক্ষক নিজেই অপরাধী হয়ে ওঠে, তখন তার এই অতি আত্মবিশ্বাসই তার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। মানে সে ভেবেছিল তাকে কেউ ধরতেই পারবে না। ঠিক তাই। আলোকনাথের ক্ষেত্রে বিষয়টা ঠিক তাই ঘটেছিল। সে একজন পুলিশকর্মী হওয়ায় তার অবচেতন মনে এই ধারণা গেঁথে গিয়েছিল যে সে সিস্টেমটাকে জানে, সে চাইলে আইনকে খুব সহজেই ফাঁকি দিতে পারবে। ওভার কনফিডেন্স যাকে বলে। একদম। এটা অনেকটা সেই জাদুকরের মতো, যে নিজের ম্যাজিক ট্রিক দেখতে দেখতে বিশ্বাস করতে শুরু করে যে সে সত্যিই জাদুকর, আর ফিজিক্সের নিয়ম তার উপর খাটবে না। কিন্তু প্রকৃতির নিয়মকে তো আর ঢাকা যায় না। না, সে তো নিজের নিয়মেই চলবে। মৃতদেহের বায়োলজিক্যাল পচন, মিথেন গ্যাস আর পিউট্রেসিনের যে ভয়ঙ্কর গন্ধ, তা সাধারণ দেওয়াল ভেদ করে একদিন না একদিন বেরিয়ে আসবেই। অর্থ আর সম্পত্তির লোভে তার বিবেক এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে সে বেসিক সায়েন্সের কথা একদম ভুলে গিয়েছিল। নিজের রক্তের সম্পর্কর ভাইয়ের সাথে এই চরম বিশ্বাসঘাতকতা আমাদের শিহরিত করে ঠিকই, কিন্তু রক্তের সম্পর্ক ছাড়াও তো আরেকটা সম্পর্ক থাকে, যেখানে মানুষ মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে। বন্ধুত্বের সম্পর্ক। ঠিক, বন্ধুত্বের সম্পর্ক। 1994-এর আগস্ট মাসে আরেকটা ঘটনা ঘটেছিল, যা কাঠামোগত লুকোচুরি থেকে বেরিয়ে এসে বন্ধুত্বের মুখোশে লুকিয়ে থাকা এক ভয়াবহ বিশ্বাসঘাতকতার দলিল হয়ে আছে। হ্যাঁ, পার্ক স্ট্রিটের স্কুল ছাত্র ছোট্ট হারুন রশিদের অন্তর্ধান। এই ঘটনাটি আগের সব অপরাধের মাত্রাকে ছাড়িয়ে এক গভীর মানসিক বিষাদ আর আতঙ্কের জন্ম দেয়। আমি যখন এই কেস ফাইলটা পড়ছিলাম, আমার চোখের সামনে দৃশ্যপটটা একেবারে জীবন্ত হয়ে উঠছিল। খুব কষ্টের একটা দৃশ্য। একটা নিষ্পাপ স্কুল ছাত্র, যে স্কুল থেকে আর বাড়ি ফিরল না। কয়েকদিন পর বারেলি স্টেশনে একটা বেবারিশ স্টিলের ট্রাঙ্ক পাওয়া গেল। পুলিশ যখন সে তালাবন্ধ ট্রাঙ্কটা খুলল, ভেতরে পাওয়া গেল ছোট্ট হারুনের নিথর দেহ। গায়ে তখনও স্কুলের ইউনিফর্ম, কাঁধে স্কুলের ব্যাগটা ঝোলানো। এই দৃশ্যটার কথা ভাবলে বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা হয়ে যায়। আর সবচেয়ে ভয়ঙ্কর সত্যিটা কি? খুনি কোনো অপরিচিত ব্যক্তি বা রাস্তার গুন্ডা ছিল না। না, একেবারেই না। সে ছিল হারুনের বাবার সবচেয়ে কাছের বন্ধু, কুদ্দুস। এই জায়গাটাতেই অপরাধের মনস্তত্ত্ব সবচেয়ে বেশি ধাক্কা দেয়। আমরা তো সবসময় বাচ্চাদের শেখাই স্ট্রেঞ্জার ডেঞ্জার, মানে অপরিচিত মানুষদের থেকে সাবধানে থাকতে। হ্যাঁ, অচেনা লোক লজেন্স দিলে খাবে না, এসব তো আমরা শিখিয়েই থাকি। ঠিক, কিন্তু এখানে বিশ্বাসকে একটা মারণাস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। ছোট্ট হারুন কুদ্দুসের সাথে স্বেচ্ছায় গিয়েছিল, কারণ সে তাকে চিনত। বাবার বন্ধু মানে তো একজন ভরসার মানুষ, একজন রক্ষক। একদম, তাকে তো সন্দেহ করার কোনো কারণই নেই। একে অপরাধ বিজ্ঞানের ভাষায় বলা যায় প্রিডেটরি প্রক্সিমিটি। মানে বন্ধুত্বের আড়ালে লুকিয়ে থাকা এই চরম বিশ্বাসঘাতকতা আমাদের সমাজের আর মানুষের সম্পর্কের প্রতি আমাদের যে মৌলিক ধারণা, সেটাকে একেবারে শিকড় থেকে নাড়িয়ে দেয়। কিন্তু মাত্র কয়েক হাজার টাকার মুক্তিপণ আর পুরনো রাগের শোধ নিতে একটা শিশুকে এভাবে ট্রাঙ্কে ভরে শ্বাসরোধ করে মেরে ফেলা, এটা কি শুধুই টাকার জন্য ছিল? মুক্তিপণ হয়তো একটা বাহানা ছিল মাত্র। আসল কারণ ছিল
পুরনো রাগ আর আক্রোশ। এই ধরনের অপরাধীরা তাদের ব্যক্তিগত আক্রোশ মেটানোর জন্য সরাসরি প্রতিপক্ষের মুখোমুখি না হয়ে সবচেয়ে দুর্বল জায়গাটিতে আঘাত করে। মানে বাবার ওপর রাগ মেটাতে ছেলেকে খুন? হ্যাঁ, আর এক্ষেত্রে সেই লক্ষ্যবস্তু ছিল একটি নিরীহ শিশু। এখানে অপরাধী শুধু একটা প্রাণ কেড়ে নেয়নি, সে মানুষের ওপর মানুষের যে ভরসা, ওই যে পবিত্র জায়গাটা, সেটাকেও চিরতরে খুন করেছে। ব্যক্তিগত সম্পর্কের এই ভয়ঙ্কর অবক্ষয় থেকে এবার আমরা সমাজ আর প্রতিষ্ঠানের অবক্ষয়ের দিকে নজর দেব। যারা আমাদের রক্ষা করার শপথ নিয়েছে, তারাই যখন ভক্ষক হয়েছে, তখন সাধারণ মানুষ কার কাছে যাবে? এটা একটা খুব বড় প্রশ্ন। 2003 সালের 1 জানুয়ারি গোটা শহর যখন নতুন বছরকে স্বাগত জানাতে উৎসবের আলোয় মেতে আছে, পার্ক স্ট্রিট ময়দান চত্বরে যখন মানুষের ঢল, ঠিক সেই রাতেই ঘটে গেল এক প্রাতিষ্ঠানিক বিশ্বাসঘাতকতার চরম রূপ। আপনি সার্জেন্ট বাপি সেনের সেই মর্মান্তিক মৃত্যুর কথা বলছেন। এই ঘটনাটি শুধু কলকাতা পুলিশের নয়, পুরো সমাজের কাছে একটা চরম লজ্জার আর চিন্তার দিন ছিল। নারী নিগ্রহের হাত থেকে এক তরুণীকে বাঁচাতে গিয়ে তিনি একা রুখে দাঁড়িয়েছিলেন। কিন্তু উত্ত্যক্তকারীরা কারা ছিল? তারা তো কোনো সাধারণ দুষ্কৃতী ছিল না। না, তারা ছিল সাদা পোশাকের মদ্যপ পুলিশ কর্মী। যে শহরের পুলিশ 1954 সালে প্লাস্টিক সার্জারি করে ফরেনসিক বিজ্ঞানে ইতিহাস তৈরি করেছিল, সেই শহরেরই রাস্তায় একজন সৎ অফিসারকে তার নিজের সহকর্মীদের হাতেই পিষে মারা হলো। এর চেয়ে বড় প্রাতিষ্ঠানিক পতন আর কি হতে পারে? এই ঘটনাটি সমাজের গভীর এক সমাজতাত্ত্বিক অবক্ষয়কে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। একটা প্রতিষ্ঠানের ভেতরে যখন নৈতিক পচন ধরে, তখন তার রূপ কতটা ভয়াবহ হতে পারে, এটা তারই প্রমাণ। যারা আইন রক্ষা করার শপথ নিয়েছিল, তারাই মদ্যপ অবস্থায় আইনের রক্ষককে হত্যা করল। এটি ছিল ইউনিফর্মের ক্ষমতার অপব্যবহারের চূড়ান্ত রূপ। কিন্তু এর পাশাপাশি নথিপত্র ঘাটলে আরেকটা খুব গুরুত্বপূর্ণ আর সমান্তরাল দিক উঠে আসে। কোন দিকটা? যে তরুণীকে বাঁচানোর জন্য বাপি সেন নিজের প্রাণ দিলেন, সেই তরুণী কোনোদিন কোর্টে সাক্ষ্য দিতে আসেনি। কেন? এটা তো একটা স্বাভাবিক প্রশ্ন, যে যার জন্য একজন মানুষ প্রাণ দিল, সে কেন ন্যায় বিচারের জন্য সামনে এলো না? এর উত্তর লুকিয়ে আছে চিলিং এফেক্ট বা ভয়ের সংস্কৃতির মধ্যে। মানে যখন রক্ষকই ভক্ষক হয়ে ওঠে, তখন সাধারণ মানুষের মনে প্রতিষ্ঠানের প্রতি আর কোনো ভরসা থাকে না। আর সিস্টেমটাকেই ভয় পেতে শুরু করে। একদম। তরুণীটি হয়তো বুঝেছিল যে যারা নিজেদেরই একজন অফিসারকে রাস্তায় ফেলে পিটিয়ে মেরে ফেলতে পারে, তাদের বিরুদ্ধে একজন সাধারণ নাগরিক হয়ে সাক্ষ্য দেওয়া মানে নিজের জীবন বিপন্ন করা। এটা তো সাংঘাতিক একটা সত্যি। এই যে সাক্ষ্য না দিতে আসার বিষয়টা, এটা কোনো ব্যক্তিগত কাপুরুষতা নয়, বরং এটা আমাদের সমাজের এক গভীর ম্যাক্রো লেভেল ভয়ের দিকে নির্দেশ করে। এটা ন্যায়ের পথকে রুদ্ধ করে দেয়। বাপি সেনের মৃত্যু শুধু একজন সাহসী মানুষের মৃত্যু ছিল না, সেটা ছিল একটা গোটা সিস্টেমের প্রতি মানুষের ভরসার মৃত্যু। আমরা যদি আজকের এই পুরো আলোচনার সূত্রগুলোকে, মানে এই আর্কাইভে ডিক্লাসিফাইড ফাইলগুলোকে এক জায়গায় করি, তাহলে একটা অদ্ভুত আর অস্বস্তিকর প্যাটার্ন দেখতে পাই। ঠিক। 1933 সালের সেই বৈজ্ঞানিক হত্যা, 1954 সালের বিভৎসতা, 1994 সালের দেওয়ালের ভেতরে লুকোচুরি আর ওই ট্রাঙ্কবন্দি শৈশব, এবং সব শেষে 2003 সালের প্রাতিষ্ঠানিক বিশ্বাসঘাতকতা। সময়ের সাথে সাথে অপরাধের পদ্ধতিগুলো বদলেছে। হ্যাঁ, টুলসগুলো বদলেছে। কখনো জীবাণু, কখনো প্লাস্টিক সার্জারি, কখনো দেয়ালের ভেতরে ইঁট গেঁথে দেওয়া, আবার কখনো ক্ষমতার অপব্যবহার। পদ্ধতি যাই হোক না কেন, মানুষের মনের ভেতরের সেই আদিম লোভ, আক্রোশ আর নিষ্ঠুরতার মেকানিজম কিন্তু একদম একই রয়ে গেছে। ঠিক বলেছেন। অপরাধের রূপ বদলায়, মাধ্যম বদলায়, কিন্তু তার কেন্দ্রবিন্দুতে থাকা মানুষের অন্ধকার প্রবৃত্তিগুলো অপরিবর্তিত থাকে। আমরা বাইরের পৃথিবী থেকে নিজেদের সুরক্ষিত রাখার জন্য দরজায় কত তালা লাগাই, প্রযুক্তির ব্যবহার করি, সিসিটিভি লাগাই। হ্যাঁ, আমরা মনে করি অপরাধীরা সব বাইরের পৃথিবীর বাসিন্দা, তারা আমাদের থেকে আলাদা। কিন্তু এই লালবাজারের ফাইলগুলো প্রমাণ করে যে সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীরা কোনো ভিন্ন গ্রহের প্রাণী নয়। তারা আমাদের আশেপাশেই ঘুরে বেড়ায়, কখনো দাদার রূপে, কখনো স্বামীর রূপে, কখনো বাবার বন্ধুর রূপে, আবার কখনো খোদ রক্ষকের রূপে। বিদায় নেবার আগে তাই একটা খুব ভারী আর মনস্তাত্ত্বিক প্রশ্ন রেখে যেতে চাই। এই যে অন্ধকার মনের কথা, কোল্ড ক্যালকুলেশন আর হুব্রেসের কথা আমরা এতক্ষণ বললাম, তা আমাদের ভিড়ে, আমাদের চেনা গণ্ডিতে, আমাদের নিজেদের মনের খুব গভীরেও কোথাও কি ঘ্যাপটি মেরে বসে নেই?
এটা খুব ভয়ঙ্কর একটা চিন্তা। পরিস্থিতি, সুযোগ আর চরম প্ররোচনা পেলে একজন একেবারে সাধারণ আটপোড়ে মানুষের মন থেকে ওই ভয়ঙ্কর অপরাধীতে পরিণত হওয়ার সূক্ষ্ম রেখাটি ঠিক কোন জায়গায় গিয়ে মুছে যায়? আমরা নিশ্চিন্তে ঘুমোই, আর শহরের পুরনো দেওয়ালগুলো এইসব প্রশ্ন বুকে নিয়ে গঙ্গার স্রোতের মতো নীরবে বয়ে যায়। আজ এই গভীর অনুসন্ধান এখানেই শেষ করছি। ভাববেন কথাগুলো নিয়ে।